Hello viewers, today I am going to discuss about sonnet. এই আজকের ভিডিওতে আমরা জানতে পারবো সনেট কাকে বলে, অর্থাৎ সনেট জিনিসটা কি, সনেটের প্রকারভেদ, সনেট কোথায় প্রথম লেখা হয়েছিল বা অরিজিন অফ সনেট সম্পর্কে আমরা জানতে পারবো। সনেটের বিভিন্ন পোয়েটস বা সনেটিয়ার্সদের সম্পর্কে আমরা সামান্য কিছু তথ্য জানতে পারবো, আর জানতে পারবো সনেটের রাইম স্কিম সম্পর্কে, সনেটের যে স্ট্যানজাইক ডিভিশন রয়েছে সেটা সম্পর্কে, সনেটের যে মিটার সেটা সম্পর্কে জানতে পারবো, সনেটের যে থিম সেটা সম্পর্কে জানতে পারবো। এই ভিডিওটা বিশেষ করে কাজে লাগবে যারা অনার্স করছে, যারা ইংরেজিতে অনার্স করছে, যারা ইংরেজিতে মাস্টার ডিগ্রি করছে, এবং বিভিন্ন যে আমাদের দেশে স্টেট এডুকেশন বোর্ডসগুলো রয়েছে তাদের সিলেবাসে পাঠ্যবইতে বিভিন্ন সনেট হয়তো আছে, তাদেরও এই বিষয়টা, আজকের বিষয়টা কাজে লাগবে। কারণ সনেট সম্পর্কে প্রাথমিক যদি জ্ঞান না থাকে তাহলে কোনো সনেট বোঝা একটু মুশকিল। তাই আজকের ভিডিওটা আশা করি সবাই দেখবেন, দেখলে সবারই কাজে লাগবে। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। এবার আজকের বিষয়বস্তু তাহলে হচ্ছে সনেট। এবার সনেট সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের জেনে নিতে হয় যে হোয়াট ইজ আ সনেট, অর্থাৎ সনেট কী বা সনেট কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন অফ সনেট। সনেটের সংজ্ঞাটা সিম্পলি এটা যে আ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট একটা কবিতা যার একটা নির্দিষ্ট ছন্দরীতি রয়েছে। তার মানে এখানে আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স পেলাম। ওয়ান ইজ সনেট মাস্ট বি কম্প্রাইজড অফ 14 লাইন্স, অর্থাৎ 14 লাইন হতে হবে সনেটকে। অ্যান্ড আনাদার ইজ ইট মাস্ট হ্যাভ আ পার্টিকুলার রাইম স্কিম, এবং এটার অবশ্যই একটা ছন্দরীতি থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে সনেটের সংজ্ঞাটা আমি লিখেছি, আ সনেট ইজ আ পোয়েম অফ 14 লাইন্স উইথ আ পার্টিকুলার রাইম স্কিম। তাহলে দুটো বৈশিষ্ট্য, এটা হচ্ছে 14 লাইন্স হতে হবে আর একটা পার্টিকুলার রাইম স্কিম থাকতে হবে। ঠিক আছে। এবার সনেট প্রথম লেখা হয়েছিল ইতালিতে, অর্থাৎ পেট্রাক নামক একজন সাহিত্যিক, ইতালিতে সেই সময় নবজাগরণ চলছিল, সেই 14শ শতাব্দীতে, 14th সেঞ্চুরিতে, মানে আর্লি 14th সেঞ্চুরিতে। এই পেট্রাকের জন্ম হয় 1304 খ্রিস্টাব্দে এবং 1374 তিনি দেহত্যাগ করেন। এই যে 1304 থেকে 1374, অর্থাৎ 1304-এর দিকে তিনি জন্মগ্রহণ করলেন। এই সময়টাকে আর্লি রেনেসা চলছিল ইতালিতে, অর্থাৎ নবজাগরণ চলছিল। সেই নবজাগরণে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায়, সাহিত্য শিল্পকলা সব দিক থেকে প্রভূত বিপ্লব ঘটছিল। সাহিত্য জগতেও খুব আলোড়ন পড়েছিল, এবং সেই সময় পেট্রাক, দান্তে, সিসেরো, বোকাসিও ইত্যাদি বিভিন্ন সাহিত্যিকের উদ্ভব হয়েছিল। এবং সেই পেট্রাকের হাত ধরেই আমরা কবিতার আরেকটা রূপ পাচ্ছি যার নাম হচ্ছে সনেট। সনেট কিছু না, সনেট হচ্ছে আরেকটা কবিতার রূপ। তাহলে সনেটের উৎপত্তি কোথায়? দ্য অরিজিন অফ সনেট ওয়াজ ইন ইটালি, অর্থাৎ এটার উৎপত্তি হয়েছিল ইটালিতে। কে প্রথম সনেট লিখেছিল, কে ইনভেন্ট করেছিল সনেটটাকে? পেট্রাক। এর পুরো নাম হচ্ছে ফ্রান্সিসকো পেট্রাকা, কিন্তু ইংলিশ সাহিত্যে আমরা পেট্রাক বলেই চিনি। তিনি মোট 366টা 366 পোয়েম লিখেছিল। 366 পোয়েম লিখেছিল। অ্যামাং দ্যাম
317 sonnets. সনেটস অর্থাৎ 366টার মধ্যে 317টাই ছিল সনেট। তার যে প্রেমিকা ছিল, তার প্রেমিকের নাম ছিল লুরা। সেই লুরাকে অ্যাড্রেস করে তিনি তার সনেটগুলো লিখেছেন। তাহলে সনেটের অরিজিন সম্পর্কে জানতে পারলাম। সনেট কে অরিজিন করেছিল, প্রথম কে সনেট লিখেছিল? পেট্রাক লিখেছিল, তার জন্য ওকে ফাদার অফ সনেট বলা হয়। এবার পেট্রাক যে সনেটগুলো লিখেছিল সেই সনেটগুলোকে বলা হচ্ছে কি সনেট? পেট্রাকান সনেট বা পেট্রাকন সনেট। পেট্রাক যে সনেটগুলো লিখেছিল ওগুলো সনেটগুলোকে বলা হয় পেট্রাকন সনেট। এবার পেট্রাকন সনেটের যে ক্যারেক্টারিস্টিক ফিচার অর্থাৎ চরিত্রগত বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু জেনে নিই। পেট্রাকের যত সনেট রয়েছে সেগুলো রাইম আর রাইম স্কিম এবং স্টেঞ্জাইক ডিভিশন। প্রথমে স্টেঞ্জাইক ডিভিশনটা হচ্ছে দুটো, অর্থাৎ দুটো স্টেঞ্জায় বিভক্ত পেট্রাকের প্রত্যেকটা সনেট। দুটো স্টেঞ্জা, একটা 8 লাইনের আর একটা 6 লাইনের। 8 লাইনেরটাকে বলা হয় অক্টেভ আর 6 লাইনেরটাকে বলা হয় সিস্টেম। 8 লাইন্স 6 লাইন্স। এই কথাগুলো হয়তো অনেকেই তোমরা জানো। তাহলে প্রথম স্টেঞ্জে 8 লাইন, পরেরটা হচ্ছে 6 লাইন। এবার এই 8 লাইন আর 6 লাইন গুলোর মধ্যে আবার ছন্দ রয়েছে, রাইম এবং রাইম স্কিম রয়েছে। পেট্রাকের সনেটে রাইম হচ্ছে কিছু কিছু সনেটে 5টা, কিছু কিছু সনেটে 4টা। অর্থাৎ পেট্রাকন স্টাইল এবং পেট্রাকন স্টাইলে লেখা যেসব সনেট বা পেট্রাকের অনুকরণে যেসব লেখা সনেট সেগুলোর কোনোটার রাইম হচ্ছে 5টা, কোনোটার রাইম হচ্ছে 4টা। এবার রাইম বলতে এটা কি? রাইম বলতে হচ্ছে কবিতার লাইনগুলোর শেষে যে মিল হয়, অন্তে যে মিল থাকে বা রাইম করে সেটাকেই বলা হয় রাইম। অর্থাৎ প্রত্যেকটা লাইনের সঙ্গে তারপরের কোনটা লাইনের বা কোনটা লাইনের সঙ্গে কোন লাইনের মিল আছে সেগুলোকে বলা হচ্ছে রাইম। আর যে নামগুলো আমরা ব্যবহার করি সেগুলো যেমন এ বি সি ডি অথবা এ বি সি ডি। বললাম পেট্রাকের সনেটে কোথাও কোথাও 5টা রাইম, যেমন এ বি সি ডি ই 5টা, কোথাও বা 4টা এ বি সি ডি। এবার রাইম স্কিমটা কি? রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ বি বি এ সি ডি ই অথবা সিস্টেরটাতে কোথাও সিডি 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 এরকম হয়। এবার এই সব কথাগুলো বিশ্লেষণ করার আগে আমরা আরেকটু অন্যদিকে চলে যাই, তারপরে আবার এই জায়গাটাতে আমরা ফিরে আসব। এবার সনেটের প্রকারভেদ। পেট্রাক যেহেতু প্রথম সনেট লিখেছিল তার জন্য তার সনেটগুলোকে বলা হয় পেট্রাকন সনেট। এবং এই পেট্রাকের সনেটে ইতালির যে বৈশিষ্ট্য, যেহেতু সেই দেশেই বসে লিখেছিলেন, সেই দেশেই সাহিত্য চর্চা করেছিলেন, সাহিত্য রচনা করেছিলেন, তার সেখানকার বৈশিষ্ট্য থাকবে, সেখানকার কাব্যের বৈশিষ্ট্য থাকবে। তাই সেই সনেটগুলোকে বলা হয় আবার ইটালিয়ান সনেট। এবং প্রথমে লেখা হয় এই জন্য এটাকে বলা হয় ক্লাসিক্যাল সনেট। আবার কনভেনশন মেনে, রীতি প্রথা মেনে এটাকে লেখা হয় বলে এটাকে বলা হয় কনভেনশনাল সনেট। তার মানে পেট্রাকের সনেট বা পেট্রাকন সনেটগুলোর অনেকগুলো নাম আছে, ইটালিয়ান সনেট, পেট্রাকন সনেট, ক্লাসিক্যাল সনেট,
আবার কনভেনশনাল সনেট। এবার অন্যদিকে এই যে পেট্রাক এটা নতুন কাব্যলেখার রীতি প্রচলন করলো, কাব্যলেখার নতুন একটা গঠনতন্ত্র আবিষ্কার করলো, বা নতুন একটা ছক তৈরি করলো কবিতা লেখার, নতুন একটা ফর্ম তিনি ইনভেন্ট করলেন। সেটা তো শুধু ইতালিতেই সীমাবদ্ধ থাকবে না। সেই সময় 14শ শতাব্দীতে যখন ইতালিতে রেনেসা হচ্ছিল, নবজাগরণ হচ্ছিল, সেটা গোটা ইউরোপে ছড়িয়ে পড়ছিল। ফলে ইতালির যেভাবে বিপ্লব হচ্ছিল চারদিকে, নতুনভাবে জাগরিত হচ্ছিল, সেগুলো গোটা ইউরোপে ছড়িয়ে পড়লো। আর শিল্প সাহিত্যকলা এর থেকে বাদ পড়লো না। তাই সেই ঢেউটা ইংল্যান্ডে গিয়েও লাগলো, এবং ইংল্যান্ডের বেশ কিছু কবি এই সনেট লিখতে শুরু করলেন, এবং সনেটটাকে একটা পপুলারাইজ ফর্ম দিলেন, অর্থাৎ এটা খুব পপুলার করে তুললো, ব্যাপারটা খুব জনপ্রিয় করে তুললো ওটাকে, সনেটগুলোকে। এবার ইতালি থেকে সনেট লেখার ধারাটা ইংল্যান্ডে গেল, ইংলিশ সাহিত্যে গেল। এবার ইংলিশ সাহিত্যের যেসব কবি প্রথম সনেট লিখেছিলেন তার মধ্যে হচ্ছে স্যার টমাসিয়াটা সারিয়ার্ড, এরা দুই ভাই। তারপরে স্যার ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, তোমরা নাম শুনেছ তো, ফেয়ারি কুইনের যিনি রচয়িতা, যিনি পোয়েট, সে এডমান্ড স্পেন্সার। তারপর উইলিয়াম শেক্সপিয়ার, মানে ইনার নাম জানেনি এমন কেউ নেই। বিশেষ করে ইংলিশ সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে, উইলিয়াম শেক্সপিয়ারের নাম জানে না এরকম একজনকেও পাওয়া যাবে না। এবার এই যে এরা কি করলো, সনেট লিখতে শুরু করলো, আর সনেটটাকে খুব একটা উঁচু জায়গায় নিয়ে গেল। কেউ পেট্রাকের স্টাইলটাকে অনুসরণ করে লিখল, কেউ আবার কোনো সাহিত্যিক আবার কি করলো, কোনো কবি আবার কি করলো, ওই সনেটেই লিখলো, 14 লাইনের কবিতাই লিখলো, কিন্তু তার মধ্যে একটা মৌলিকত্বের একটা ছাপ দেখা গেল। অর্থাৎ সে পেট্রাগন সনেটের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলো কিছু থাকলো না, অর্থাৎ কিছু নতুন বৈশিষ্ট্য ওখানে দেখা গেল। সনেটেই লিখলো, কিন্তু নতুন কিছু বৈশিষ্ট্য ওখানে যোগ হলো। যেমন স্যার ফিলিপ সিডনি এবং এডমান্ড স্পেন্সার পেট্রাকের অনুসরণে তারা সনেট লিখল। অর্থাৎ পেট্রাকের যে স্টাইলটা ছিল, স্টেনজাইক ডিভিশন বলো, তারপরে রাইম স্কিম বলো, অথবা থিম বা থিমেটিক ডিজাইন যেটা, সেটা সবগুলো মোটামুটি একই থাকলো। কিন্তু যখনই আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেটে ঢুকে যাব, তখনই উইলিয়াম শেক্সপিয়ারের সনেটে কী হলো, সনেটগুলোর একটু বৈশিষ্ট্যগুলো একটু পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এতদিন যেগুলো আমরা সনেট পড়ছিলাম সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল সনেট, ইটালিয়ান সনেট, পেটাগন সনেট, একই নাম, মানে একই জিনিস বিভিন্ন নাম। তো শেক্সপিয়ারে গিয়ে সেখানে বৈশিষ্ট্যগুলো অনেকটা পাল্টে যাচ্ছে, বা সনেট লেখার যে একটা গতানুগতিক একটা ট্র্যাডিশনাল ওয়ে, সেই ওয়েটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, একটা অন্য মাত্রা নিচ্ছি। অর্থাৎ সেখানে একটা ফান্ডামেন্টালিজম দেখছি, একটা মৌলিকত্ব দেখছি। আর এই মৌলিকত্ব থাকার দরুন শেক্সপিয়ারের সনেটগুলোকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। তাহলে সনেট মূলত দুই প্রকার। এটা হচ্ছে পেট্রাক যে সনেটগুলো লিখেছিল, বা পেট্রাকের স্টাইলে যারা সনেট লিখেছিল, সেগুলো হচ্ছে পেট্রাগন সনেট। আর ওটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটটাকে বলা হয় ইংলিশ সনেট। আর পেট্রাগন সনেটের আবার অনেকগুলো নাম, ইতালিয়ান সনেট, কনভেনশনাল সনেট, পেট্রাগন সনেট, ক্লাসিক্যাল সনেট। ঠিক আছে? তাহলে সনেট মূলত দুই প্রকার পাবেন, একটা পেট্রাগন, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। এবার আমরা এখন
এই শেক্সপিয়ারিয়ান সনেট এবং পেট্রাগন যে সনেট রয়েছে এদের যে তুলনামূলক একটা বিচার করব, একটা কম্পারেটিভ স্টাডি আমরা আজকে করব। এবার আমি বোর্ডে কাজ করছি, তোমরা দেখবে এদিকে আমি পেট্রাগন সনেট লিখলাম আর এদিকে লিখলাম শেক্সপিয়ারিয়ান। এদিকে লিখলাম পেট্রাগন সনেট, এদিকে লিখলাম শেক্সপিয়ারিয়ান সনেট। তার বাইরেও আমি একটা কাজ করার জন্য, সুবিধার জন্য একটা কাজ লিখেছি। প্রথমে আমরা সনেটের থিম নিয়ে আলোচনা করি। থিম কথাটার মানে তোমরা বুঝো, থিম মানে হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ সনেটে কি আছে, কি বিষয় নিয়ে সনেটটা লেখা। এবার সনেটের থিম, এবার পেট্রাগন সনেটের থিমটা হচ্ছে কনভেনশনাল লাভ। কনভেনশনাল লাভ। আর এটা হচ্ছে আনকনভেনশনাল লাভ। আনকনভেনশনাল লাভ। এবার কি এটা কনভেনশনাল আর আনকনভেনশনাল কথাটা মানে? লাভ মানে এটা তো বুঝলাম, লাভ মানে তোমরা যেটা বুঝো প্রেম, প্রণয়, এইগুলো। তো কনভেনশনাল কথাটার মানে হচ্ছে প্রথাগত, প্রথা মাফিক। আর আনকনভেনশনাল মানে হচ্ছে প্রথা বহির্ভূত। এবার কেমন জিনিসটা সংক্ষেপে আমি বলছি। পেট্রাক যেহেতু কনভেনশন মেনে, রীতি রেওয়াজ মেনে সনেট লিখেছিল, তার জন্য এটা হচ্ছে কনভেনশনাল। আর শেক্সপিয়ার রীতির বাইরে গিয়ে, নিয়মের বাইরে গিয়ে সনেট লিখেছিল বলে এটাকে আনকনভেনশনাল। এবার রীতির বাইরে গিয়ে মানে এটা কি? পেট্রাক পুরুষ ছিলেন, পুরুষ হয়ে তিনি মহিলাকে তার প্রেম নিবেদন করে সনেট লিখেছিলেন। এবার পেট্রাক পুরুষ হয়ে মহিলাকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। একটা পুরুষ নারীর প্রতি একটা টান থাকে, একটা ভালোবাসা থাকে, অপোজিট জেন্ডারের প্রতি, অপোজিট সেক্সের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে, এটা স্বাভাবিক, এটা ট্রেডিশনাল ব্যাপার বা এটা একটা কনভেনশনাল ব্যাপার। কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে দেখছি আমরা, শেক্সপিয়ার 154 সনেটস লিখেছিলেন, তার মধ্যে 154টার মধ্যে 126টা কোনো তার পুরুষ বন্ধুকে প্রেম নিবেদন করে লেখা। এটাই হচ্ছে আনকনভেনশন বা আনকনভেনশনাল। এ পুরুষে মহিলাকে ভালোবাসা নিবেদন করছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর ক্ষেত্রে কি হলো, একটু পাল্টে গেল ব্যাপারটা। পাল্টালোটা কি, যে পুরুষ হয়ে তার পুরুষ বন্ধুকে প্রেম নিবেদন করে সনেট লিখছে। তাহলে এই যে ভালোবাসার থিম, এটাও লাভ থিম, এটাও লাভ থিম, কিন্তু এটা কনভেনশনাল, এটা হচ্ছে আনকনভেনশনাল। তারপরে শেক্সপিয়ারের 126টা সনেট পুরুষ বন্ধুকে সম্বোধন করলো, তারপরে পরের 26টা কোনো মহিলাকে নিয়ে লেখা, কিন্তু মহিলা কি সুন্দর হবে তা না, মহিলাটাকে ও নিজেই বলছে ডার্ক লেডি, কালো কুৎসিত মহিলা। তা আমরা কোনো মহিলাকে যদি প্রেম নিবেদন করে তার রূপের গুণগান করি, কিন্তু শেক্সপিয়ার তা না। শেক্সপিয়ার মহিলাটাকেই নিজেই বলছে এই 126টার পরের 26টা সনেটে যে কালো কুৎসিত মহিলা, ডার্ক লেডি। আর তারপরে শেষের যে দুটো সনেট, সেই দুটো সনেট যে প্রেমের দেব রয়েছে গ্রিক মিথোলজিতে, তার নাম হচ্ছে কিউপিড। সে কিউপিডকে সম্বোধন করে শেষের দুটো সনেট লিখেছে। যদিও ইনার সনেটগুলোর আরও ভাগ রয়েছে ভিতরের 126টার মধ্যে, আবার ওখানে রাইভাল পোয়েটস রয়েছে ইত্যাদি ইত্যাদি। তাহলে কনভেনশনাল লাভ এটা, আর শেক্সপিয়ারেরটা হচ্ছে আনকনভেনশনাল লাভ। এই তুলনামূলক একটা আমরা বৈশিষ্ট্য পেলাম বা পেলাম, বিচার পেলাম। 2 নম্বর, রাইম সম্পর্কে আমরা জানব। রাইম মানে ছন্দ
ছন্দ মানে কবিতার লাইনের শেষে যে মিল হয় সেগুলো। এবার রাইম পেট্রাগন সনেটে টোটাল রাইম হচ্ছে 4টা কিংবা 5টা। অনেকে 4টা দিয়ে সনেট লেখে, 4টা রাইম দিয়ে, অনেকে আবার 5টা রাইম দিয়ে সনেট লেখে। এই রাইমগুলো হচ্ছে এ বি সি ডি অথবা এ বি সি ডি ই। এবার শেক্সপিয়ার সনেটে আবার ডিফার করছে, পার্থক্য হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এখানে 4টা কিংবা 5টা রাইমে সনেট লিখছে পেট্রাক বা পেট্রাকন সনেটসগুলো লেখা হচ্ছে এই 4-5টা রাইমে, কিন্তু এখানে আবার রাইম টোটাল দাঁড়াচ্ছে কটা? 7টা। প্রত্যেকটা সনেটের 154 সনেটে তার 7টা রাইম পাবো। দেয়ার আর 7 রাইমস ইন এভরি শেক্সপিয়ারিয়ান সনেট। এবার 7টা রাইম কি? এ বি সি ডি ই এফ জি, এটা। এবার রাইম স্কিমটা যদি আলোচনা করি, রাইম স্কিম, রাইম স্কিম মানে কি? কোন লাইনটার সঙ্গে কোনটার ছন্দের মিল হচ্ছে, কোন লাইনটা কোন লাইনটার সঙ্গে রাইম করছে, সেটাই হচ্ছে রাইম স্কিম। এবার পেট্রাগন সনেটের রাইম স্কিমটা হচ্ছে এই এ বি বি এ সেটি হচ্ছে সি ডি ই, অথবা এইটা আবার কোনো সময় পরিবর্তন হয়ে যায় সিডি সিডি সিডি। যখন 4টা রাইম থাকবে তখন এই সি স্টেটে এই অবস্থা থাকবে, অক্টেভটা অপরিবর্তনীয়, অক্টেভে এই রাইমটাই থাকবে এ বি বি এ। আর সি স্টেটে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটা কোথাও কোথাও সিডিই, 3 লাইনের স্ট্যাঞ্জা, 3 লাইনের মানে এইভাবে রাইমটা থাকবে, অথবা এটা থাকবে স্ট্যাঞ্জা না, মানে সিস্টেরটার রাইমটাই থাকবে, এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে। ঠিক আছে? এইবারে এই ক্ষেত্রে কি পাবো আমরা? রাইম স্কিমটা কি পাবো শেক্সপিয়ারের ক্ষেত্রে? এ বি বি এ, সরি ভুল বলছি, এ বি সি ডি ই এফ আর জি। এটা হলো রাইম স্কিম শেক্সপিয়ারের। প্রথম 4 লাইন এই অবস্থায় থাকবে, তারপরে 4 লাইন এই অবস্থায় রাইমটা থাকবে, তারপরেরটা এইরকম, তারপরটা এইরকম রাইম স্কিমটা থাকবে। এবার স্ট্যাঞ্জাইক ডিভিশন যদি আমরা আলোচনা করি, স্ট্যাঞ্জা এখানে হচ্ছে 2টা, একটা হচ্ছে অক্টেভ 8 লাইন্স আর সিস্টেড 6 লাইন্স। এটা হচ্ছে পেট্রাগন সনেটের স্ট্যাঞ্জাইক ডিভিশন, যেটা অর্থাৎ স্তবকগত যেটা ভেদ। এবার শেক্সপিয়ারের সনেটে আবার 2টার স্ট্যাঞ্জা পাবো না, শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা 4টা স্ট্যাঞ্জা পাবো, 4 স্ট্যাঞ্জা পাবো। কতগুলো? 4 স্ট্যাঞ্জা। 4-এর মধ্যে কোয়াট্রেন্স হচ্ছে 3টা, 3, আর কপলেট 1। কপলেট মানে হচ্ছে 2 লাইনের রাইমিং স্ট্যাঞ্জা। 2 লাইন রাইমিং স্ট্যাঞ্জাগুলোকে বলা হয় 2 লাইন্স রাইমিং স্ট্যাঞ্জাগুলোকে বলা হয় কাপলেট, আর 4 লাইন রাইমিং স্ট্যাঞ্জাগুলোকে বলা হয় কোয়াট্রেন্স। কোয়াট্রেন্স মানে কি তাহলে বোঝা গেল? 4 লাইন্স রাইমিং স্ট্যাঞ্জাগুলোকে বলা হয় কোয়াট্রেন বা কোয়াট্রেন।
আর 2 লাইনের রাইমিং স্ট্যাঞ্জাগুলোকে বলা হয় কপলেট। কপলেট কটা থাকবে? 1, একটা। আর কোয়াট্রেন্স কটা থাকবে? 3টা। কোন সনেটে, কোন ধরনের সনেটে? শেক্সপিয়ারিয়ান সনেটে। তাহলে টোটাল স্ট্যাঞ্জা কটা হলো? 3 আর 1 4, 4। তাহলে এই গেল শেক্সপিয়ারের সনেটের থিম, রাইম এবং স্ট্যাঞ্জাইক ডিভিশন, এবং এটা কিভাবে ডিফার করছে পেন্টাগন সনেট থেকে। শেক্সপিয়ারিয়ান সনেটটা কীভাবে আলাদা হয়ে যাচ্ছে বৈশিষ্ট্যগত দিক থেকে, সেগুলো বললাম। আর তার জন্য এই সনেটগুলোকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। এছাড়াও সনেটের একটা কমন ফিচার রয়েছে, এটা সাধারণ একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা আমি মুছে দিলাম। সেটা হচ্ছে মিটার। মিটার কি জিনিসটা? মিটার জানতে গিয়ে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার সিলাবল। এবার সিলাবল আমরা ছোটোবেলায় পড়েছি ক্লাস 5-6-এ, কিংবা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তারা হয়তো আরও আগেই জেনেছে। সিলাবল মানে হচ্ছে একটা শব্দের যতটা অংশ জিহ্বার স্থান পরিবর্তন না করে একসঙ্গে যতটুকু অংশ উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় সিলাবল। যেমন বে না না, এই বেনানা কথাটা আমরা 3 বার উচ্চারণ হচ্ছে, বে না না, অর্থাৎ আমাদের যে টাং বা জিহ্বা রয়েছে সেটা আর 3 বার স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে বে না না, এই বেনানা ওয়ার্ডটা 3টা সিলেবল রয়েছে। এবার সিলেবল কেন কথাটা বললাম? সিলেবল কথাটা এই জন্যই বলা যে এই যে সনেটের লাইনগুলো রয়েছে সেগুলো বেশ কিছু সিলাবলে বিভক্ত। আর অরিজিনাল যেটা পেন্টাগন সনেট এবং মোটামুটি বেশিরভাগ সনেটিয়ার্সের সনেটগুলো, বেশিরভাগ সনেটগুলোই আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আয়াম্বিক পেন্টামিটার। এবার প্রশ্ন আসছে, হোয়াট ইজ আয়াম্বিক পেন্টামিটার? আয়াম্বিক পেন্টামিটার কি? এবার আমি তার আগে আবার সিলাবল আলোচনা করলাম। এবার প্রত্যেকটা সনেট না, বেশিরভাগ সনেটিয়ারের সনেটসগুলো আয়াম্বিক পেন্টামিটারে লেখা, অর্থাৎ লাইনগুলো আয়াম্বিক পেন্টামিটার থাকবে। এবার পেন্টা মানে হচ্ছে 5। এবার মিটার কথাটা বোঝাচ্ছি আমি একটা উদাহরণ দিয়ে। যারা উচ্চ মাধ্যমিক পড়ছে, বিশেষ করে ওই আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাসে ইংরেজিতে একটা সনেট রয়েছে, সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। সেই উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের যে প্রথম লাইনটা, ওটাতেই আমি ব্যাখ্যা করছি, ওটাকে উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি। ওখানে লেখা আছে স্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটা হলো শেক্সপিয়ারের যে 18 নম্বর সনেট রয়েছে তার ফার্স্ট লাইন, এবং এটাই ওখানে টাইটেল আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই লাইনটাকে আমরা যদি সিলাবলে বিভক্ত করি, দেখো সেল কথাটা, সেলটাতে একটা সিলাবল, মনোসিলাবেলিক ওয়ার্ড। আইটাও হচ্ছে মনোসিলাবেলিক ওয়ার্ড, মানে একটা সিঙ্গেল সিলাবল যেটাতে থাকে। এবার কম্পেয়ার কথাটা 2টো সিলাবল, কম আর পেয়ার। তাহলে আমরা এখন কি করব? লাইনটাকে স্ক্যান করব, লাইনটাতে কতগুলো সিলাবল আছে এবং সেই সিলাবলগুলোকে আমরা জোড়া জোড়া করে ভাগ করব, এক জোড়া করে আলাদা আলাদা করে নেব। এই যে সেল আর আই দুটা এক জোড়া হলো, এটাকে ভাগ করলাম। কম আর পেয়ার, এখানে
দুটোকে আমি এক জায়গায় করলাম। দি টু, দিটা একটা সিলেবাল, টুটা একটা সিলেবাল, এই যে আমি আলাদা করে দিলাম। এ সামার্স, এবার সামার্স কথাটা দুটো সিলেবালে বিভক্ত, সামার মার্স, তাহলে এইখানে একটা ভাগ করলাম আমি। আর মার্স ডে, ওটা একটা ছিল। তাহলে দেখো এইখানে দুটো সিলেবাল, এখানে দুটো সিলেবাল, এখানে দুটো সিলেবাল, এখানে দুটো সিলেবাল, এখানে দুটো সিলেবাল, এই যে একজোড়া সিলেবালকে বলা হয় মিটার। বুঝা গেছে? এই যে একজোড়া সিলেবাল এটাকেই বলা হচ্ছে মিটার। তাহলে পেন্টা মানে 5, দেখো এখানে আমরা কটা মিটার পেলাম? একটা, এখানে একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। পেন্টা মানে 5, মিটার মানে হচ্ছে একজোড়া সিলেবালকে মিটার বলছে। তার মানে there are 5 meters in the every lines of every sonnets, every sonnet, অর্থাৎ প্রত্যেকটা লাইনেই আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলো পাবো। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য কিছু ভেরিয়েশন থাকে বা ব্যতিক্রম থাকে, এক্সেপশনাল কেস থাকে, কোনোটাতে 11টা হয়, কোনোটাতে 9টা সিলেবাল হয়ে যায়, তখন সেক্ষেত্রে ওগুলো ভেরিয়েশনের আওতায় পড়ে। কিন্তু ওভারঅল যেটা একটা অ্যাভারেজ হিসাব, সেটা হচ্ছে গিয়ে লাইনগুলো অবশ্যই আয়াম্বিক পেন্টামিটারে লেখা। সবগুলোই, সব সনেটগুলো না, বেশিরভাগ সনেটিয়ার্সের সনেটগুলোই, এটা মাথায় রাখতে হবে। তাহলে আয়াম্বিক পেন্টামিটার কথাটা বুঝে গেলাম না, পেন্টামিটার কথাটা বুঝলাম, এবং আয়াম্বিক কথাটা বাকি আছে। এবার আয়াম্বিক বুঝতে গিয়ে আমাদের এখন আবার এটাকে রিসাইট করতে হবে। এই লাইনটাকে বলে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আয়াম্বিক কথাটার মানে হচ্ছে আনস্ট্রেসড, তারপরে স্ট্রেসড। এবার আনস্ট্রেস কথাটার মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু প্রোনাউন্স করি, উচ্চারণ করি বা শব্দ করি বা আওয়াজ করি, যে আওয়াজটাতে একটু কম ফোর্স লাগে, মানে জোরটা কম লাগে, সেটা হচ্ছে আনস্ট্রেসড। আর স্ট্রেস কথাটা মানে যেটাতে জোর বেশি লাগে, সেটা হচ্ছে স্ট্রেসড। তা এখানে এই যে সিলাবেলগুলো আমি ভেঙে দিয়েছি, এই সিলাবেলগুলোতে কোনটাতে স্ট্রেস বেশি, কোনটাতে আনস্ট্রেসড, অর্থাৎ কোনটাতে জোর কম লাগছে, কোনটাতে বেশি লাগছে, সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করব, ভালো করে লক্ষ্য করবে। স্যাল আই, এই দুটো সিলেবেলকেই আমরা ধরি স্যাল আই। এবার স্যালটা উপরে উচ্চারিত হচ্ছে না নিচে উচ্চারিত হচ্ছে দেখতে পাবেন, অর্থাৎ কোনটাতে ফোর্স বেশি লাগছে আমাদের উচ্চারণ করতে গিয়ে। স্যাল আই, স্যালটা একটু নিচে হচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে গলার দিকটা বা তোমাদের দিকটাতে উচ্চারণ করার সময়। স্যাল আই, আইটাতে একটু জোরে লাগছে, উচ্চারণটা একটু উপরের দিকে হচ্ছে, তাহলে স্যাল আই। এবার আইটাকে ধরে নিলাম আমি, এই একটা ডাক দিলাম, এবার তারপরটাতে চলে যাই কম্পেয়ার। কম্পেয়ার, যে পেয়ারটা উপরের দিকে উচ্চারণ হচ্ছে। তারপরে দি টু, দি টু, এই যে টুটার একটু উপরের দিকে উচ্চারিত হচ্ছে, তো বেশি ফোর্স লাগছে। এ সাম, এ সাম, সামটাতে বেশি উচ্চারণ, মানে উচ্চারণের সময় জোর লাগছে বেশি। মার্স ডে, ডেটাতে বেশি জোর লাগছে। এবার দেখো এই যে 5 জোড়া আমরা সিলাবেল পেয়েছি বা 5টা মিটার পেয়েছি, প্রত্যেকটা মিটারের বৈশিষ্ট্য হচ্ছে একই ধরনের। দেখো যে প্রথমটাতে কম জোর লাগছে, প্রথম সিলাবেলটাতে কম জোর লাগছে, পরের সিলাবেলটাতে বেশি লাগছে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই দেখলাম, তাই তো? এই জিনিসটাকেই বলা হয় আয়াম্বিক, অর্থাৎ প্রথমটাতে একটু জোর কম লাগবে, তারপরটাতে বেশি লাগবে। আনস্ট্রেসড, স্ট্রেসড। আনস্ট্রেস মানে কম জোর লাগছে, স্ট্রেস মানে বেশি জোর লাগছে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। তার জন্য
এই যে আয়াম্বিকটাকে এইভাবে অনেকে লেখে, বা অনেকে আবার এইভাবে লেখে, মানে আয়াম্বিক কথাটাকে এইভাবে প্রকাশ করে। ঠিক আছে, তো এই মিটার সম্পর্কে এবং রেটোরিক্যাল বিভিন্ন কোয়েশ্চেন আছে, সেগুলো সম্পর্কে আরও আমি একদিন ক্লাস করব, কারণ ওগুলো একদিনে আলোচনা করা সম্ভব না। এই আয়াম্বিকের উল্টো আছে ট্রকিক, তারপরে আবার ডেকটালিক আছে, আরও অনেক অনেক কিছু আছে, ওগুলো আমরা পরবর্তীতে জানব। তো আজকে তাহলে আমরা কী কী জানলাম, সনেট সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণা হলো, সংজ্ঞাটা জানলাম, সনেটের উৎপত্তি জানলাম, পেট্রার্ক সম্পর্কে সামান্য জ্ঞান নিলাম, পেট্রাগন সনেট এবং শেক্সপিয়ার সনেটের যে পার্থক্য সেগুলো সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের কাজে লাগবে।